9 মাসেও পর্যটন বর্ষকে ঘিরে নেই কোনো উদ্যোগ, হতাশ সংশ্লিষ্টরা। বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হয়েছে গিয়ে যেতে, কেননা রাস্তাগুলো ভাঙা। এতটা ইম্পর্টেন্ট জায়গা, এটার রাস্তাঘাটটা মানে উন্নত করা দরকার। পরিকল্পনা কিছুটা অভাব ছিল, পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু করা যায়নি ততটা। টুরিস্ট এসেছে, বাট যেটা আমাদের টার্গেটের ধারে কাছে আমরা যেতে পারিনি। সমন্বয়হীনতা আর অর্থ সংকটের কারণ বলছে পর্যটন কর্পোরেশন। আমাদের যে ফরেন ট্যুরিস্ট যারা বুকিং দিয়েছিল তারা তাদের বুকিং ক্যান্সেল করেছেন। তবে অবস্থা এখন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি রাজধানীতে র্যালির মধ্যে সীমাবদ্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হিজবুত তাহরীরের নেতা মহিউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। চট্টগ্রামে আইস ফ্যাক্টরি রোড থেকে AK-22 উদ্ধার। র্যাব বলছে জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র। ঢাকা কোর্টে দালালদের খপ্পরে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন বিচার প্রার্থীরা। আইনজীবী পরিচয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। ডিসেম্বরে একই সময়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচনের কথা ভাবছে ইসি। বর্তমান কমিশনের শেষ নির্বাচন হওয়ায় সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। মরদেহ ঢাকায় আনা হবে কাল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে হিলারির জয়। 90 মিনিটের বাকযুদ্ধে বাদ যায়নি ব্যক্তিগত রেষারেষিও। দর্শক, দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে এই মুহূর্তে বাংলাদেশ দলের অধিনায়ক ব্রিফ করছেন। আমরা সেই বিষয়গুলো জানতে সরাসরি যোগ দিচ্ছি সেখানে। প্রায় 1-1.5 বছর 2 বছরের কাছাকাছি ক্যাপ্টেন্সি করছি, তো কিছুটা আগের থেকে কিছুটা রিল্যাক্স থাকতে পারি আর কি। না, সত্যি কথা বলতে কি এখনো এই নিয়ে আলোচনা হয়নি। আমরা এখনো কালকে পর্যন্ত ডিসকাস যা করেছি তা হচ্ছে আমাদের ভুলগুলা কি ছিল, যে জায়গা থেকে যে ভুলটা করেছে, ইভেন আমি, সাকিব, আরো বেটার করা যায় কিনা, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। টিম নিয়ে হয়তো বা অবশ্যই হবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। বোলিং অপশন এখন যেটা হচ্ছে যে আমাদের ছিল, রুম্মান ছিল, রিয়াদ ছিল, কিন্তু যখন রান আস্কিং রেট থাকবে 6 এর নিচে, তখন আপনি একেবারে জেনুইন বোলার ছাড়া বোলিং করানো ডিফিকাল্ট। 6 করে লাগবে, উইকেট 8টা হাতে, তখন আসলে বোলিং করানো খুবই কঠিন। আপনার যদিও বলেন রিয়াদ হ্যাঁ রেগুলার স্পিনার হলো, বাট আমি মেইন 5 জন বোলার ছাড়া বোলিং করানো কঠিন। তারপর রিয়াদকে দিয়ে আমি ট্রাই করেছি। আমি মনে করি না বোলার শর্ট ছিল, বাট ম্যাচের সিচুয়েশন এমন ছিল, সিচুয়েশন অনুযায়ী আনা সম্ভব হচ্ছিল না। হয়তোবা কোনো স্টেজে আমি একবার ভাবছিলাম যে সাব্বিরকে আনবো, বাট তারপর রিস্কটা নিইনি, কারণ এনি টাইমে যেহেতু আমাদের 1-2টা উইকেটই খেলাটা চেঞ্জ করতে পারতো, সো আমি আর ওই। দর্শক, হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামের ব্রিফ, ওখান থেকে ব্রিফ করছিলেন মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে তাদের প্রস্তুতি কি ধরনের সেই বিষয়গুলো জানাচ্ছিলেন তিনি। মামলা দায়েরের 6 বছর পর শুরু হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মহিউদ্দিন আহমেদ সহ 6 জনের বিচার। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিচার কার্যক্রম শুরু হলো। 2010 সালে উত্তরা মডেল থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই অভিযোগ গঠন করেন।
মামলার এজাহারে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক লিফলেট বিলি করার অভিযোগ আনা হয়। 2010 সালের 20 এপ্রিল ফার্মগেটের বাসা থেকে মহিউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করলেও পরের বছর তিনি জামিনে মুক্তি পান। মামলা দায়েরের 4 বছর পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর 2 বছর পর অভিযোগ গঠন করলেন আদালত। আগামী 24 অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। তারা নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরির সদস্য হয়ে বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ করেছে এবং জনসাধারণকে এই অপরাধ সংগঠনের জন্য তারা উস্কানিমূলকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অনুমোদন দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসছে 26/7/2016-তে অনুমোদন হয়ে আসার পরে এটা আমলে গ্রহণ করা হয়েছে। ওনার নামটা যদিও এই মামলার এজাহারে আছে, কিন্তু এই মামলার এজাহারে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। এই মামলায় কিছু আলামত উদ্ধার দেখানো হয়েছে। ওই আলামতগুলো যদি আমার আসামির দখল বা নিয়ন্ত্রণ থেকে উদ্ধার না হয়ে থাকে তাইলে সে আইনত অব্যাহতি পাইতে অধিকারী। চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা বস্তি থেকে একটি AK-22 রাইফেল, একটি বন্দুক, 2টি ম্যাগাজিন এবং 16টি রকেট ফেয়ার উদ্ধার করেছে র্যাব। সকালে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এগুলো জঙ্গিদের ফেলে যাওয়া বলে ধারণা করছে র্যাব। এ সময় 2 জনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে সকাল 9টা থেকে কোতোয়ালি থানাধীন বাস্তুহারা বস্তি কর্ডন করে রেখে অভিযান শুরু করে র্যাবের একটি বিশেষ দল। কারণ গত কিছুদিন ধরে বস্তির আধিপত্য নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। কিন্তু অভিযানের এক পর্যায়ে বস্তির একটি বাসায় AK-22 রাইফেল এবং বন্দুক পড়ে থাকতে দেখে অবাক হয় র্যাব কর্মকর্তারা। পরে পার্শ্ববর্তী আরেকটি ঘরে পাওয়া যায় 4টি ধারালো অস্ত্র এবং 16টি রকেট ফেয়ার। আমরা প্রথমে ধারণা করছিলাম, আপনারা জানেন যে বস্তিতে অনেক সময় মাদক ব্যবসা নিয়ে মারামারি হয়, কিন্তু সেখানে সাধারণত কিরিচ, ছুরি, ককটেল ব্যবহার হয়। মাদক ব্যবসা টিকিয়ে রাখার জন্য এসব অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমার যতটুকু ধারণা যে এরা মাদক ব্যবসায়ীরা ফেলে গেছে, কারণ কোনো ধরনের জঙ্গি তৎপরতা কখনো আমাদের এই এলাকায় আমরা দেখি নাই। কিন্তু র্যাব 7-এর অধিনায়ক বলছেন কিছুটা ভিন্ন কথা। তার মতে এসব অস্ত্র মূলত জঙ্গিরাই ফেলে গেছে। সাম্প্রতিক সময়ে 90 JMB এবং হামজা ব্রিগেড সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের কাছ থেকে পাওয়া অস্ত্রের সাথে এসব অস্ত্রের মিল রয়েছে বলে দাবি তার। এখানে আমরা AK-22 থেকে ধারণা করছি যে এখানে হয়তো এই বস্তির মধ্যে নিম্ন কর্মজীবী মানুষের আড়ালে কোনো জঙ্গি গোষ্ঠী লুকিয়েছিল, তারা উপস্থিতি টের পেয়ে এটা ফেলে গেছে। তো আমরা এই যে বস্তি, এই বিশাল বস্তি, এখানে আমরা যোগাযোগ করছি যারা বাড়ি ভাড়া দিয়েছেন, যে কারা কারা পালিয়ে গেছে এবং আজকে থেকে কারা কারা নাই, এটা আমরা যাচাই বাছাই করে দেখছি। এক মহিলা সহ আটককৃত 2 বাসার মালিককে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা কোর্টে দালালদের খপ্পরে পড়ে প্রায়ই প্রতারিত হচ্ছেন বিচার প্রার্থীরা। আইনজীবী পরিচয়ে দালালরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বিচার প্রার্থীদের কাছ থেকে। এ ধরনের প্রতারণা বন্ধে আইন থাকলেও সঠিক প্রয়োগ না থাকাকে দায়ী করছেন প্রকৃত আইনজীবীরা। তবে পিপি বলছেন প্রতারক দমনে আইনজীবী সমিতিকে ভূমিকা রাখতে হবে। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। মামলা এখনো শেষ হয় নাই। নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কারাগারে আটক দর্জি ব্যবসায়ী রমজান আলী। তাকে মুক্ত করতে ভগ্নিপতি আলী হোসেন আইনি সহায়তা নিতে আসেন আদালত প্রাঙ্গণে। আইনজীবী পরিচয় দিয়ে এক দালাল ফাঁদে ফেলে এই বিচার প্রার্থীকে। উকিল ধরা পরে উনি 20,000 টাকা কন্ট্যাক্ট করে, কিন্তু আমার কিছুদিন ঘোরাঘুরি কইরা 67,000 টাকা নিয়ে গেছে, কিন্তু জামিনটা ভুয়া দিচ্ছে। এই দালালের আমি বিচার চাই। উচ্চ আদালতের কথা বলে জামিনের ভুয়া কাগজ দাখিল করতে গেলে বেরিয়ে আসে প্রতারণার খবর। অবাক করা বিষয় হচ্ছে, এই প্রতারক আদালত চত্বরে আসা যাওয়া করে একজন প্রকৃত আইনজীবীর জুনিয়র হিসেবে। এই ইমরান পরশ, সে আমার জুনিয়র ছিল, সে 67,000 টাকা নিছে এবং তারা এসে আমার কাছে নালিশ দেয় যে আপনার জুনিয়র এই কাজ করেছে। তখন আমি জুনিয়রের বিরুদ্ধে স্পেসিফিক ওয়েতে মামলা করি। দালাল দমনে প্রায় 138 বছর আগে আইন প্রণয়ন করা হলেও আদালত প্রাঙ্গণে প্রায়ই প্রতারিত হচ্ছেন বিচার প্রার্থীরা। 6 বছর হয়ে যায়, এই বলছে হাইকোর্টে নিবে নিতেছে, এখান থেকে একবারে মামলা খালাস হয়ে যাব, কিন্তু হচ্ছে না। আমাদের মধ্যেও কিছু অসাধু আইনজীবী আছেন যে তারা টাউটদেরকে লালন এবং পালন করেন। এর প্রভাব সম্পূর্ণভাবে ক্লায়েন্টদের উপরে পড়ছে। বারের একটা অ্যাকশন কমিটি বা টাউট উচ্ছেদ কমিটি আছে, কিন্তু তাদের টাউট উচ্ছেদ কমিটি থাকলেও তাদের অ্যাক্টিভিটিস খুবই নগণ্য। আইনজীবী সমিতি কিছু দালালকে চিহ্নিত করলেও বিচার প্রার্থীদের অসচেতনতা এবং অরক্ষিত আদালত প্রাঙ্গণের অবস্থার কারণে খুব সহজেই তৎপরতা চালিয়ে যেতে পারছে তারা। 1879 সালে টাউট অ্যাক্ট একটা আইন হয়েছে, কিন্তু আইনটা ওইভাবে প্রয়োগ হচ্ছে না। টাউটকে উচ্ছেদ করতে হলে কিন্তু পুলিশ দেওয়া হবে না,
কারণ এখানে বারকেই দায়িত্বটা বেশি নিতে হবে। আইডি কার্ড ছাড়া যাকে পাওয়া যাবে তাকে ধরে আমরা চালান করে দেব এবং প্রতিদিনই আমাদের টাউট উচ্ছেদ কমিটি কার্যক্রম চালাইতেছে এবং থানায় যাইতেছে। থানায় আমরা অলরেডি আগেই চিঠি দিয়ে দিয়েছি এবং থানায় গিয়ে আমরা টাউট ধরে নিয়ে আসছি। বিচার প্রার্থীদের হয়রানি বন্ধ করতে আদালত প্রাঙ্গণকে সংরক্ষিত করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ আইনজীবীরা। এবছর ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 65 জন প্রতারককে শনাক্ত করেছে ঢাকা আইনজীবী সমিতি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আসন্ন শারদীয় দুর্গা পূজা এবং কলকাতায় বাংলাদেশি জঙ্গি আটক সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং বিসর্জন এই পর্যন্ত তাদেরকে আমরা পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আমরা এখানে আমাদের আনসার 8 থেকে 4 জন পূজা মণ্ডপ অনুযায়ী 8 থেকে 4 জন আনসার আমাদের এখানে সবসময় পাহারা থাকে। তারপরে আমাদের জেলাগুলিতে জেলা পুলিশ, আমাদের ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন শহর সেখানে মেট্রোপলিটন পুলিশ এই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করবে এবং সীমান্ত অঞ্চলগুলিতে আমাদের বিজিবি থাকবে এবং প্রয়োজনে আমাদের বিজিবিও মানে রেডি থাকবে। যদি কোনো প্রয়োজন হয় তারাও আমাদের এই বিশেষ সঙ্গে নিরাপত্তা বাহিনী কাজ করবে। আমাদের সেইভাবে আমাদের ফায়ার সার্ভিসকেও আমরা এখানে রেখে দেব, যাতে কোনো ধরনের যদি কোনো দুর্ঘটনা ঘটে তারা যেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। আমরা আমাদের আনসার, আমাদের পুলিশ যেটা আমরা বলেছি সবাই থাকবে। তারপরে আমাদের পূজা উদযাপন কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের প্রশাসনের পুলিশ এবং অন্যান্য বাহিনীর সঙ্গে। তারা যথেষ্ট পরিমাণ ভলান্টিয়ার এই উৎসব পালন করার জন্য ভলান্টিয়ারের ব্যবস্থা করবে। আমরা পুলিশের কন্ট্যাক্ট পার্সন এবং মানে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট পার্সনদের ফোন নাম্বার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। যখনই যার প্রয়োজন হয় তারা তাৎক্ষণিকভাবে যেন যোগাযোগ করতে পারে। গতবারও ঠিক এই ধরনের ব্যবস্থা ছিল। গতবারের তুলনায় আমি বলছি যে আমাদের পুজো মণ্ডপের সংখ্যা আরও বেড়েছে। তো আমরা সেইগুলো সবগুলোরই নিরাপত্তা বিধানের জন্য আমরা 3 স্তর, আমি যেটা বললাম, প্রতিমা তৈরি, প্রতিমা স্থাপন, পূজা এবং প্রতিমা বিসর্জন, এই 3 স্তর পর্যন্ত আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। এখানে দর্শক, আসন্ন দুর্গাপূজা, কলকাতায় বাংলাদেশি জঙ্গি এবং বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়গুলো নিয়ে সচিবালয়ে ব্রিফ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কলকাতা বিমানবন্দর এলাকা থেকে মঙ্গলবার অসীম কুমার সাহা নামে এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে একদিন আগে গ্রেফতার হওয়া 3 বাংলাদেশি সহ 6 জঙ্গির যোগাযোগ ছিল বলে দাবি করছে পুলিশ। মঙ্গলবার ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা NIA অসীম কুমার সাহাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। ভারতীয় গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ফারুকের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তার। প্রতিবেদনে আরও বলা হয়, ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা ছাড়াও এক পুলিশকে হত্যা করে 2 শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহান ও জাহিদুল ইসলাম সহ 3 জনকে ছিনিয়ে নিয়েছিল ফারুক ও তার দল। কাছাকাছি সময়ে শেষ হবে মেয়াদ, আর তাই নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন একই সময়ে করার কথা ভাবছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের শুরুতেই ঘোষণা হবে তফসিল। ভোট গ্রহণ হবে ডিসেম্বর। তবে আগের বার ইভিএম এ ভোট গ্রহণ হলেও এবার তা থাকছে না। এদিকে বর্তমান কমিশনের এটি শেষ নির্বাচন হওয়ায় কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। 2011 সালের 30 অক্টোবর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। প্রথম সভা অনুষ্ঠিত হয় 27 ডিসেম্বর। আর 2012 সালের 5 জানুয়ারি ভোট গ্রহণ এবং 9 ফেব্রুয়ারি প্রথম সভা হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের। সংবিধান অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠানের 5 বছর পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে দিতে হবে নির্বাচন। সেই হিসেবে 27 ডিসেম্বর নারায়ণগঞ্জ ও 13 ফেব্রুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ সময়। কমিশন বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময় নির্বাচন আয়োজন করা হবে। দুইবারে করতে হলে একই কাজ অনেকগুলি 2বার করতে হবে। আর আমি যদি একসাথে করি তাহলে আমি একসাথে অনেকগুলি কাজ করে ফেলতে পারবো। আমরা ইতিমধ্যে বিধিমালা তৈরি করে
এটি পাঠিয়েছি আইন মন্ত্রণালয়ে। মেবি সামটাইমস ইন আর্লি নভেম্বর অথবা লেট অক্টোবর। গতবারের অভিজ্ঞতা ভালো না হয় এবার আর থাকছে না ইভিএম। ইভিএম এ করার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা যে ইভিএম ব্যবহার করেছিলাম সেই ইভিএম গুলি আমরা এখন ব্যবহার করতে পারছি না। এটার যে টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই টেকনিক্যাল সমস্যাগুলি আমরা সমাধান করতে পারিনি। যাদের সহায়তা নিয়ে, বিশেষ করে বুয়েটের সহায়তা নিয়ে আমরা এটা করেছিলাম, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশিত সহায়তা পাইনি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান কমিশনের শেষ সময় এই নির্বাচন হওয়ায় তাদের ভাবমূর্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। ইলেকশন কমিশনের ভূমিকা কি ছিল সেগুলো ইতিহাস পর্যালোচনা করবে, কিন্তু একটা আস্থা সংকট তৈরি হয়েছে, তো সেটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরে ওনারা রেখে যাবেন যে চ্যালেঞ্জগুলো, সেইগুলো ফেস করতে হবে নতুন ইলেকশন কমিশনকে। ওইটাই এখন বড় দেখবার বিষয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন বলে অভিমত সাবেক এই নির্বাচন কমিশনারের। বাংলাদেশের যত জায়গায় নির্বাচন আমরা করেছি, নারায়ণগঞ্জ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা জায়গা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লোক দেখানো সার্চ কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জিএসএসের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এগুলো লোক দেখানো সার্চ কমিটি বলেন বা অন্য কোনো প্রক্রিয়া বলেন, এতে করে সমস্যার সমাধান হবে না। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি সরকার তাদের নিজস্ব প্রক্রিয়ায় তাদের বসংবাদ লোক দিয়ে তারা নির্বাচন কমিশন গঠন করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ আর নেই। সিঙ্গাপুরের রাফেল হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে পরিবার ও দলে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক হান্নান শাহর মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা, মর্মাহত তাঁর দলের নেতাকর্মীরাও। তাঁর বিদায় যেন এক শূন্যতার সৃষ্টি করেছে রাজনৈতিক ও পারিবারিক অঙ্গনে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ৬ সেপ্টেম্বর তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১১ সেপ্টেম্বর সাবেক এই সেনা কর্মকর্তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানকার রাফেল সার্চ সেন্টারে ভর্তির ১৩ দিনের মাথায় মঙ্গলবার ভোররাতে ৭৮ বছর বয়সে মারা যান তিনি। গত শুক্রবার ওনার আবার হার্ট অ্যাটাক হয়, তারপরে উনি রিভাইভ করতে পারেন না। বাট কজ অফ ডেথ হলো আপনার নিউমোনিয়া ইনফেকশনের জন্য, সিভিয়ার ব্লাড ইনফেকশন এন্ড নিউমোনিয়া। সিঙ্গাপুরে আজকে বাদ এশা আঙ্গুলিয়া মসজিদে মোস্তফা সেন্টারের পাশে ওখানে নামাজ জানাজা একটা হবে। সকালে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে মরহুমের মহাখালী ডিওএসএস এর বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণমাধ্যমের কাছে জাতীয়তাবাদী রাজনীতিতে হান্নান শাহর অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন তিনি। তিনি একজন অকুত ভয় সাহসী দেশপ্রেমিক মানুষ ছিলেন। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং এখন তার এই চলে যাওয়াটা সেই গণতান্ত্রিক সংগ্রামের জন্য একটা বড় রকমের অভাব সৃষ্টি করল। পরিবারের সদস্যরা জানিয়েছেন বুধবার রাত ৯টায় হান্নান শাহর মরদেহ দেশে নিয়ে আসা হবে। পরদিন বৃহস্পতিবার ঢাকায় এবং শুক্রবার বাদ জুমা গাজীপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে সাবেক এই সাংসদকে। আগামী শুক্রবার দিন বাদ জুমা ওনাকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করব। আশা করি ওনার জন্য আপনারা দোয়া করবেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর হান্নান শাহ বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। ২০০১ সালে ক্ষমতায় আসার পর তিনি পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1-11 পরবর্তী সময়ে দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে বেশ আলোচিত হন তিনি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে গাইবান্ধায় রংপুর সুগার মিলের ১৮০০ একর দখলমুক্ত করার দাবিতে আধাবেলা হরতাল, ৩ ঘন্টা রেললাইন অবরোধ। শুধু ঘোষণা আর পরিকল্পনাতে সীমাবদ্ধ রয়েছে পর্যটন বর্ষের কার্যক্রম। বছরের শুরুতে বিচ কার্নিভাল ছাড়া গেল ৯ মাসে দেখা যায়নি উল্লেখযোগ্য কোনো উদ্যোগ। কারণ হিসেবে সমন্বয়হীনতা আর অর্থ সংকটকে দুষছেন সংশ্লিষ্টরা। ভিসা সহজীকরণ আর বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রচারণা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
বেশ ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছিল পর্যটন বর্ষ 2016। বছরের শুরুতে 3 দিনের বিচ কার্নিভাল, কিছু মতবিনিময় সভা আর কমিটি গঠনের মধ্যেই আটকে আছে পর্যটন বর্ষের সরকারি কার্যক্রম। 10 লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমে নেই দেশীয় কোনো পর্যটন স্থানের প্রচারণা। ফলে পর্যটন বর্ষকে ঘিরে যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করছেন এখাত সংশ্লিষ্টরা। এই অবস্থায় বহির্বিশ্বে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে দূতাবাসগুলো ভূমিকা রাখতে পারে বলেই মত তাদের। বহির্বিশ্বে কিন্তু আমাদের ইমেজ অনেক সময় কোনো কারণে ক্ষুণ্ণ হয়েছে, তো এই জিনিসটা খেয়াল করতে হবে এবং একটা গভর্নমেন্টে করতে হবে। বিবিসি, সিএনএন আরো যে ওয়ার্ল্ড মিডিয়া আছে সেখানে একটা বিজ্ঞাপন যাওয়া উচিত বাংলাদেশকে পজিটিভ ওয়েতে বিদেশি যারা পর্যটক তাদের চোখে তুলে ধরার জন্য। টুরিস্ট এসেছে, বাট যেটা আমাদের টার্গেটের ধারে কাছে আমরা যেতে পারিনি। 2016 থেকে 18 সাল পর্যন্ত সময় 10 লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত কি পরিমাণ বিদেশি পর্যটক এসেছে তার সঠিক কোনো তথ্য নেই পর্যটন সংশ্লিষ্ট কোনো সরকারি প্রতিষ্ঠানের। তবে তথ্যগত দুর্বলতা আর এ খাতে অর্থ সংকটের জন্য সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতাকে দুষছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। দুঃখজনক ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আমাদের যে ফরেন ট্যুরিস্ট যারা বুকিং দিয়েছিল তারা তাদের বুকিং ক্যান্সেল করেছেন। তবে অবস্থা এখন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং ফরেন ট্যুরিস্টরা আবার আগমন করতে শুরু করছে। তথ্যগুলো পেতে হলে কিছু ইন্টার এজেন্সি কোঅপারেশন প্রয়োজন হয়, যেমন আমাদেরকে স্পেশাল ব্রাঞ্চ, পরিসংখ্যান ব্যুরো, ট্যুরিস্ট অপারেটর, বিভিন্ন এজেন্সির উপর নির্ভর করতে হয়। কাঙ্ক্ষিত সংখ্যক এই পর্যটকের লক্ষ্যমাত্রা অর্জন হলে 200 মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক আয়ের পাশাপাশি 3 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের বাজেটে পর্যটন খাতের উন্নয়নে বরাদ্দ রাখা হয় 100 কোটি টাকা। পর্যটন অঞ্চল হিসেবে সিলেটের প্রতি সরকার বিশেষ নজরও দেয়, কিন্তু সড়ক যোগাযোগের বেহাল দশায় দেশি ভ্রমণ পিপাসুদের ভিড় লক্ষ্য করা গেলেও বিদেশি পর্যটকের দেখা মেলেনি। আর পরিস্থিতি উন্নয়নে বরাবরের মতো শুধু আশার কথাই শোনালেন সংশ্লিষ্টরা। রশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। সুফি সাধকদের মাজারকে কেন্দ্র করে সিলেট অঞ্চলে গড়ে উঠেছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। আধ্যাত্মিক নগরী দর্শনের পাশাপাশি প্রকৃতিকে ছুঁয়ে দেখার জন্য প্রতিদিনই সিলেট অঞ্চলে ছুটে আসছেন পর্যটকরা। সিরাজগঞ্জ থেকে আসা হয়েছে মাজার দেখার জন্য, দেখে ভালোই লাগছে। ঢাকা থেকে সিলেট এসে ভালো লাগতেছে, আমি প্রথমবার আসছি। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দি, রাতারগুল, জাফলং, মাধবকুণ্ড, পান্তুমাই, উৎমা, মায়ারবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে পর্যটকদের মন ভরে গেলেও সড়ক যোগাযোগের বিপর্যস্ত দশায় উচ্ছ্বাস প্রকাশে থেমে যান অনেকে। বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হয়েছে যেতে, কেননা রাস্তাগুলো ভাঙা। এত বাজে রাস্তা বাংলাদেশের আর কোথাও নেই। এতটা ইম্পর্টেন্ট জায়গা, এটার রাস্তাঘাটটা উন্নত করা দরকার। পর্যটকদের ভিড় বাড়ায় সিলেট অঞ্চলে আন্তর্জাতিক মানের হোটেল, মোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে। সিলেটের পর্যটন মোটেল ভেঙে তৈরি করা হচ্ছে 5 তারকা হোটেল। সড়ক যোগাযোগ পর্যাপ্ত কাজ না হওয়াতে দেশীয় পর্যটকরা যেভাবে বেড়েছেন সেই হিসাবে সেই রেশিও অনুসারে বিদেশি পর্যটকরা আমরা মনে করি একবারে নাই বললেই চলে। এমন হতাশার মধ্যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুধু আসার কথা জানালেন সিলেটের জেলা প্রশাসক এবং পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। রাতারগুল যাওয়ার পথে যে রাস্তাটা রয়েছে এটা ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ভোলাগঞ্জ পর্যন্ত। আমরা আশা রাখছি অচিরে এটার মেরামত কাজ শুরু হবে। আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি জৈন্তাপুরে স্টোন কাটার জুন উড্র করা দিয়ে রাস্তাঘাটও ঠিক করা হবে, পরিবেশও যাতে না হয় পর্যটন আকৃষ্ট করার জন্য। গত বছরের 8 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 442 কোটি টাকা ব্যয়ে সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কটি জাতীয় সড়কে উন্নীত করে সংস্কারের কাজের উদ্বোধন করেন। অন্যদিকে সিলেট তামাবিল জাফলং সড়ক সংস্কারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজগুলো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে পর্যটকদের। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শোভাযাত্রা করেছে। সকালে মৎস্য ভবন থেকে শুরু হয়ে এফটিএসসি চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস.এম. গোলাম ফারুক। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটনের অভিগম্যতা। দিনব্যাপী সভা, সেমিনার সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এবারের পর্যটন দিবস পালন করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। জনমত জরিপে 67% ভোট পেয়েছেন তিনি। সোমবার রাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হিলারির বাকযুদ্ধে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, আয়কর, বর্ণবাদ, অস্ত্রনীতি উঠে আসে। ট্রাম্প আইএস উত্থানের পেছনে ওবামা প্রশাসনকে দুষলে পাল্টা আক্রমণে হিলারি আঙুল তোলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ প্রশাসনের দিকে। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় 90 মিনিটের বাকযুদ্ধ। মঞ্চে তখন নিউ ইয়র্কের হ্যাম্পস্টেডের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে এনবিসি নিউজের উপস্থাপক লেস্টার হল্ট। বাকযুদ্ধের লড়াইয়ে নাম ঘোষণা করা হয় ডেমোক্রেটিক হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। টান উত্তেজনার মাঝে সরাসরি নির্বাচনী বিতর্কের প্রথম পর্বে অংশ নেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। অর্থনৈতিক ইস্যুতেই শুরু হয় ট্রাম্প ভার্সেস হিলারি লড়াই। প্রথম সুযোগে হিলারি বলেন, ধনীদের জন্য নয়, সবার কাজে লাগে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি। কড়া ভাষায় আক্রমণ করেন প্রতিদ্বন্দ্বীকে। ট্রাম্পের আয়কর নীতির কারণে মধ্যবিত্তরা চাকরি হারাবে মন্তব্য করে তিনি বলেন, ট্রাম্পের নীতি ধনীদের আরো ধনী করা। ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করেননি কেন সে সম্পর্কে আমার ধারণা হলো তিনি হয়তো ঠিকমতো আয়কর দেন না, তাই লুকানোর চেষ্টা করছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হলে জনগণের কাছ থেকেও অনেক কিছু লুকানোর চেষ্টা করবেন। হিলারির নীতি ব্যবসায় ধস ডেকে আনবে মন্তব্যে পাল্টা যুক্তি ট্রাম্পের। নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির প্রশ্নে অস্ত্র আইন নিয়ে কথা বলেন ট্রাম্প। তার যুক্তি, সবার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া উচিত হবে না, তবে অবৈধ অভিবাসীদের হাতে অস্ত্র না থাকার পক্ষে তার অবস্থান। ট্রাম্প বলেন, ইরাক যুদ্ধের পর ওবামা প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণেই আইএস সৃষ্টি হয়েছে। আপনি বলছেন আইএস নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এখন 30টি দেশে আইএস ছড়িয়ে গেছে। আপনি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন কি ভূমিকা পালন করেছেন? আপনাদের ভুল নীতির কারণেই আইএস এর উত্থান ঘটেছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। উত্তরে হিলারি বলেন, বুশ প্রশাসন ইরাক যুদ্ধের পর সেনাবাহিনীকে দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দেন, ওবামা প্রশাসন নয়। নির্বাচিত হলে আইএস নিয়ন্ত্রণে যা করা সম্ভব সবই করবেন হিলারি। নির্বাচনী প্রচারণার সময় দুই প্রার্থীর ব্যক্তিগত আক্রমণের রেশ চলে বিতর্কেও। হিলারির প্রেসিডেন্ট হওয়ার জীবনী শক্তি নেই মন্তব্য ট্রাম্পের। ট্রাম্প অনেক নারী বিদ্বেষী কটূক্তি করেছেন বলে মন্তব্য হিলারির। হিলারির অভিজ্ঞতা আছে, কিন্তু তা খুব বাজে অভিজ্ঞতা বলে পাল্টা মন্তব্য করেন ট্রাম্প। তবে বিতর্কের পরেই সিএনএন ও ওআরসির যৌথ জরিপে বিতর্কে জয়ী হয়েছেন হিলারি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের রেকর্ড ভেঙেছে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক। প্রাক নির্বাচনী প্রথম বিতর্কে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের তর্কযুদ্ধ প্রবাসীদের মধ্যেও সাড়া ফেলেছে। দুই প্রার্থীর যুক্তিতর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণে নেমে পড়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্র্যাট দলীয় হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্ক। গণমাধ্যমগুলোর জরিপ বলছে 90 মিনিটের এই বিতর্কের দর্শক সংখ্যা 81 মিলিয়ন ছাড়িয়েছে। প্রবাসী বাঙালির অধিকাংশই প্রথম বিতর্কে হিলারিকে এগিয়ে রেখেছেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে, আমেরিকান নির্বাচনে হিলারি ক্ষমতা আসবে। মানুষের মনের কথাই হিলারি বলতে পারছে। আর ফ্লোরিডা তো দেখালো 20 জন আনডিসাইডেড ভোটের মধ্যে 18 জনই বলছে যে আমরা এখন হিলারিকেই ভোট দিব। ট্রাম্পের যে অ্যাগ্রেসিভ মনোভাব, সেটা আমাদেরকে আহত করেছে। তবে ট্রাম্পের পক্ষেও এসেছে মত। কেউ মনে করেন ট্রাম্প ভালো করেছেন। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুন্দর, যে কারণের জন্য হিলারি ক্লিন্টনকে আমার দেখা মতে তেমন ভালো বলে মনে হয়নি, যেহেতু সে 8 বছর ওবামা প্রশাসনের সঙ্গে ওতপ্রোত জড়িত ছিল এবং সে পররাষ্ট্রমন্ত্রীও ছিল, যার জন্য সিরিয়া, ইরাকে, আফগানিস্তানে অধোগতি হয়েছে। এটা আর পুনর্গঠন করার মতন তার যোগ্যতা সামনে আসবে না। নিউ ইয়র্কের অভিবাসী এবং বিশেষ করে দক্ষিণ এশীয় অভিবাসীরা মনে করে মূলধারার গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ঝুঁকে পড়লেও প্রকৃত জনমত জরিপের ফল হবে ভিন্ন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দুপুরের সময় আরো থাকছে অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ হকির দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর ওমানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। জিতলে সেমিফাইনালে উঠবে লাল সবুজের প্রতিনিধিরা।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে ইউনেস্কোর বক্তব্যের বাইরে জাতিসংঘের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছে সংস্থাটি। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পকে সুন্দরবনের জন্য ক্ষতিকারক উল্লেখ করে তা অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সম্প্রতি বিবৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নোত্তরে ইউনেস্কোর বক্তব্যের বাইরে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন সংস্থার সহকারী মুখপাত্র ফারহান হক। I don't have any comment beyond what UNESCO itself is. রংপুর সুগার মিলের দখলকৃত জমি উদ্ধারের দাবিতে আখ চাষী সমিতি ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে গাইবান্ধার মহিমাগঞ্জে আধাবেলা হরতাল পালিত হয়েছে। এ সময় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত একটি ট্রেন আটকে রাখে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় আদিবাসী ও বাঙালিরা 3 মাস আগে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে রংপুর সুগার মিলের 1842 একর ফসলি জমি ও পুকুর দখল করে। দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষ জমি দখলমুক্ত করার চেষ্টা করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে হরতাল চলাকালে বোনারপাড়া থেকে সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেন প্রায় 3 ঘন্টা অবরোধ করে রাখায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ ওমানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মৌলানা ভাসানী স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ বিকেল 3টায়। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে কোচ জাহিদ হোসেন রাজুর শিষ্যরা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশের হকি দলের যুবারা। প্রথম ম্যাচে স্মরণীয় এক জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ওমান, যারা নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হজম করেছে 11টি গোল, আর সেই ভারতকেই 5-4 গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। তাই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে চীন। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হিজবুত তাহরীর নেতা মহিউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। চট্টগ্রামে আইস ফ্যাক্টরি রোড থেকে AK-22 উদ্ধার, র্যাব বলছে জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র। ডিসেম্বরে একই সময় নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচনের কথা ভাবছে বিসি। বর্তমান কমিশনের মেয়াদ শেষ, নির্বাচন হওয়ায় সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের মরদেহ ঢাকায় আনা হবে কাল। তার মৃত্যু দলে অপূরণীয় ক্ষতি বললেন নেতারা। বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি রাজধানীতে র্যালির মধ্যে সীমাবদ্ধ। 9 মাসেও পর্যটন বর্ষকে ঘিরে কোনো উদ্যোগ না থাকায় হতাশ সংশ্লিষ্টরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে হিলারির জয়। 90 মিনিটের বাকযুদ্ধে বাদ যায়নি ব্যক্তিগত রেষারেষিও। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।